Depreciation. Depreciation means in Bangla অবচয়. অবচয় means less value accounting or হ্রাসমান. This less value are considered a tangible asset and intangible asset. Okay. Tangible asset means which asset we can see, touch, feel. That is tangible asset. And intangible asset, which asset we cannot touch, see, just feel or imagine. That is the intangible asset. Ultimately, we can see that tangible asset and intangible asset, they have to chance to show the decreasing value. This decreasing value is called depreciation. Depreciation হলো হ্রাসমান বা কম মূল্য। যেমন কোন সম্পত্তিকে যে মূল্যটা কম করে দেখানো হয় তাকে বলে ডেপ্রিসিয়েশন। সম্পত্তি ট্যানজিবল এবং ইনট্যানজিবল উভয় হতে পারে। অ্যাসেট মে বি ট্যানজিবল, মে বি ইনট্যানজিবল। Tangible asset and intangible asset have to chance to show the decreasing value, অর্থাৎ ট্যানজিবল এবং ইনট্যানজিবল অ্যাসেটকে মূল্যায়ন করা হয় টু শো দ্য অ্যাকুরেট ভ্যালু, অর্থাৎ একটা সম্পত্তির অ্যাকুরেট কত টাকা মূল্য আছে সেই মূল্য দেখানোর সুযোগ আছে ট্যানজিবল অ্যাসেট এবং ইনট্যানজিবল অ্যাসেট। সে ফর এক্সাম্পল, ইউ হ্যাভ এ বাইক, এ মোটরসাইকেল, এ কার or a machine. তো 2 বছর পরে বা 1 বছর পরে, 5 মাস পরে বা 3 মাস পরে তার সেম মূল্য থাকে না, মূল্যটা কমে যায়। যে পরিমাণে মূল্য কমে যায় ওই পরিমাণকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ডি means less, appreciation means valuation. Okay, that's mean depreciation. So now you may arise a question, why we depreciate a asset? কেন আমরা একটা অ্যাসেটকে ডেপ্রিসিয়েশন করি? দেখেন, প্রত্যেকটা সম্পত্তিকে কোনো না কোনো সময় তার টার্মিনেশন আছে, কোনো না কোনো সে সম্পন্ন হবে বা নিষ্পন্ন হবে, শেষ হয়ে যাবে। তো একটা কোম্পানি যখন একটা সম্পদকে ইউজ করে সেই সম্পত্তি 5 বছর পরে নষ্ট হয়ে যেতে পারে। তো ওই 5 বছর পরে ওই সম্পত্তিটা ক্রয় করতে বেশ টাকার প্রয়োজন হয় এবং এই অর্থটা কোম্পানির উপর প্রভাব বিস্তার করে। এই যে প্রভাব বিস্তার করে এটাকে রোধ করার জন্য ডেপ্রিসিয়েশন করা হয়। যেমন একটা সম্পত্তি আমরা ক্রয় করেছি 1 লক্ষ টাকা দিয়ে, সম্পত্তিতে আমরা ব্যবহার করতে পারবো 5 বছর। তাহলে প্রত্যেক বছরে আমরা কতটুকু অবচয় করতে পারবো? 20,000 টাকা করে, মিনিমাম 20,000 টাকা করে আমরা অবচয় করতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রথম বছর ব্যবহার করলাম, 20,000 টাকা আমরা অবচয় হিসেবে দেখালাম, থাকে 80,000 টাকা। পরবর্তী বছরে আমরা আরো 20,000 টাকা দেখালাম, তাহলে আমাদের অবচয় হয়ে গেল 40,000 টাকা, থাকে আর 60,000 টাকা। তৃতীয় বছরে আমরা অবচয় দেখলাম আরো 20,000 টাকা, তাহলে 3 বছরের টোটাল অবচয় হলো 60,000 টাকা। তাহলে সম্পদের মূল্য থাকে বর্তমানে 40,000 টাকা। চতুর্থ বছরে আমরা অবচয় দেখলাম আরো 20,000 টাকা, তাহলে 4 বছরের টোটাল অবচয় 80,000 টাকা। সম্পত্তি অবশিষ্ট থাকে 20,000 টাকা। ঠিক আছে, 5 বছর পরে আমরা অবচয় হিসেবে দেখালাম আরো 20,000 টাকা, তাহলে 5 বছরের টোটাল অবচয় হিসেবে দেখালাম 1 লক্ষ টাকা। 5 বছর পরে দেখা গেল সম্পত্তি নষ্ট হয়ে গেল,
তাহলে নতুন একটা সম্পদ আমাদেরকে নিয়ে আসতে হবে। তো নতুন সম্পত্তি নিয়ে আসতে হলে আমাদের এই এই সেম পরিমাণ টাকা দরকার বা তার বেশি টাকা প্রয়োজন হতে পারে। তো কোম্পানি দেখা গেল যে আমাদের হাতে টাকা নাই, তখন তো আমরা ওই অ্যাসেট বা ওই মেশিনটি ক্রয় করতে পারবো না। ঠিক আছে। এই জন্য কোম্পানির একটা পলিসি আছে, অ্যাকাউন্টিং এর একটা পলিসি আছে, যে যে সম্পত্তিটা ক্রয় করা হয় তার তো একটা লিমিট থাকে কত বছরে এটা আমাদের সেবা দিবে। প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমাদের কম দেখাতে হয়। যে পরিমাণ কম দেখানো হয় ওই পরিমাণ টাকাটা আমরা একটা ফান্ডে জমা করি। ঠিক আছে। যেমন মনে করেন 5 বছরের জন্য আমরা একটা সম্পত্তি ক্রয় করেছি, তার 5 বছর আমরা সেবা পাবো বা ব্যবহার করতে পারবো। তাহলে প্রত্যেক বছরে আমরা কতটুকু ব্যবহার করতে পারবো? 20,000 টাকা করে। কোম্পানির পলিসি 20,000 টাকা করে আমরা তার কাছ থেকে আমরা সেবা পাবো বা তাকে ব্যবহার করতে পারবো। এই 20,000 টাকা কি করতে হয়? তো অবচয় হিসাবে, খরচ হিসেবে একটা ফান্ডে জমা করা হয়, যে 1 বছর শেষ আমরা 20,000 টাকা মতন ইউজ করেছি, 20,000 টাকা আমরা একটা ফান্ডে সরিয়ে রাখলাম। এইভাবে দ্বিতীয় বছরে যখন আমরা আসলাম, তখন আরো 20,000 টাকা আমরা সম্পত্তি ব্যবহারজনিত খরচ বা ব্যবহারজনিত যে খরচ, আরো 20,000 টাকা আমরা সরিয়ে রাখলাম বা দেখালাম হিসাবে। ঠিক আছে। তো এইভাবে 5 বছর তার আয়ুষ্কাল ছিল সম্পত্তির। 5 বছর আয়ুষ্কাল, আমরা 5 বছরে প্রত্যেক বছরে আমরা একটা পরিমাণ অবস্থা হিসেবে দেখাবো। যে পরিমাণ অবস্থা হিসেবে দেখাবো ওই পরিমাণ টাকা কিন্তু আমরা একটা ফান্ডে জমা রেখে দিই। তো দেখা গেল পাঁচ স্যার বছরে আমরা, স্ক্রিন শেয়ার হচ্ছে না। হ্যাঁ, আর আপনার স্কেলটা এক জায়গায় বেঁধে আছে, আমার এই জায়গাও। কোথায়? স্যার বলতেছে হয়তো ওই যে ডেপ্রিসিয়েশনের ওই স্লাইডটাই শুধু দেখায়, অন্য স্লাইড আসতেছে না, জি আপনি কি স্যার, অন্য ওই স্লাইড প্রথম শো পেজই করতেছেন? দেখা যাচ্ছে। অন্য স্লাইড তো আমি নিয়ে যাব না, আমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করবো তারপরে। হ্যাঁ হ্যাঁ স্যার, ও ওটাই জি স্যার। বুঝতেছে না উনি। ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার না করতে পারলে তো আমাদের কোনো লাভ হবে না, হবে। ওকে। দেখেন, তাহলে ডেপ্রিসিয়েশন মানে কি? অবচয়। আচ্ছা, অবচয় মানে কি? একটা নন ক্যাশ অ্যালোকেশন প্রসেস। ডেপ্রিসিয়েশন মিন্স নন ক্যাশ অ্যালোকেশন প্রসেস। অর্থাৎ ডেপ্রিসিয়েশন একটা খরচ, কিন্তু এটা অনগদ খরচ। এই খরচটা নগদ টাকায় বহন করে না বা নগদ টাকা এর সাথে মিন করে না। ঠিক আছে। তো ডেপ্রিসিয়েশন একটা একটা পলিসি, একটা প্রসেস। এই পলিসিটা কেমন? মনে করেন আপনার ফ্যাক্টরিতে আপনার একটা মেশিন আছে। একটা মেশিন আপনি ক্রয় করেছেন 1 লক্ষ টাকা দিয়ে। আপনি এটা ইউজ করবেন 5 বছর। ঠিক আছে। 5 বছর আপনি ইউজ করবেন। তো কোম্পানি একটা পলিসি আছে যে আপনি প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট কতটুকু ব্যবহার করবেন, সেই ব্যবহারের জন্য একটা খরচ হিসেবে আপনি ওই পরিমাণ টাকা আপনি সরিয়ে রাখবেন বা আপনার একটা ফান্ডে জমা রাখবেন। যেমন 1 লক্ষ টাকা আপনি একটা অটোমোবাইল কিনেছেন, তো ওই অটোমোবাইলটা আপনি ব্যবহার করবেন মনে করেন 10 বছর। ঠিক আছে। তাহলে প্রত্যেক বছরে 1 লক্ষ টাকাটা কিনেছেন আর ব্যবহার করবেন 10 বছর। তাহলে প্রত্যেক বছরে আপনি কতটুকু পরিমাণ আপনি ব্যবহার করতে পারবেন? তাহলে 10 বছরে 10,000 টাকা করে। প্রত্যেক বছরে 10,000 টাকা করে আপনি ব্যবহারযোগ্য খরচ হিসেবে আপনি দেখাতে পারবেন। অর্থাৎ খরচ মানে কি, যে আপনি এই টাকা আসলে কিন্তু খরচ না, কিন্তু ওই হিসেবে ওই পরিমাণে একটা টাকা খরচ স্যার স্ক্রিন শেয়ার হিসেবে রাখা দিতেছে না। হয়, অথবা একটা ফান্ডে জমা রাখা হয়। ঠিক আছে, মানে আমার কথা বুঝতে পারছেন কিনা? বুঝছেন আমার কথা? জি স্যার বুঝছি। জি স্যার। তার মানে আপনি যে একটা অটোমোবাইল কিনেছেন বা একটা একটা মোবাইল ফোন কিনেছেন, আপনি মোবাইল ফোনটা আপনি 5 বছর ব্যবহার করবেন। ঠিক আছে। তো কোম্পানির পলিসিতে বলা হয়েছে আপনি যত বছর ব্যবহার করবেন তার একটা নির্দিষ্ট মূল্য আপনাকে খরচ হিসেবে ফান্ডে জমা করা হয়। খরচ হিসেবে ফান্ডে জমা করা হয়। কি হিসেবে ফান্ডে জমা করা হয়? খরচ হিসেবে। খরচ হিসেবে। তো মনে করেন আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল কিনেছেন
এই মোবাইলটা আপনি ব্যবহার করবেন 10 বছর, মানে 10 বছর তার লাইফে লেখা আছে যে 10 বছর ব্যবহার করা যাবে, তাই না? মাঝখানে ভেঙে যেতে পারে, হারিয়ে যেতে পারে, এটা আলাদা ইস্যু। তো বলা হয়েছে যে 10 বছর ব্যবহার করবেন, 1 লক্ষ টাকাটা ক্রয় করেছেন। আর কোম্পানি পলিসি কি, যে প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে খরচ হিসেবে ছড়ায় রাখা ফান্ডে হয়। জমা তো রাখতে মনে করেন প্রথম বছরে আপনি 10 বছর মেয়াদ, মানে 1 লক্ষ টাকা 10 দিয়ে ভাগ দিলে কত টাকা হয়? রেসপন্স করেন আমার সাথে। 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা আপনার একটা ফান্ড ক্রিয়েট করে ফান্ডে সরায় রাখতে হবে, খরচ হিসেবে দেখাতে হবে। কি খরচ? অবশ্যই, ঠিক আছে, খরচ হিসেবে দেখাতে হবে। এইভাবে আপনি যখন 10 বছরে চলে আসবে, তো দেখা গেল 10 বছরে আপনি 1 লক্ষ টাকা খরচ হিসেবে সরিয়ে রেখেছেন, ফান্ডে নিয়ে নিয়েছেন। আর 10 বছর পরে দেখা গেল ওটা জিরো হয়ে গেছে, সম্পত্তিটা কি হয়ে গেছে? জিরো। সম্পত্তি জিরো হয়ে আছে, গেছে। সম্পত্তি আছে, কিন্তু আমাদের খাতা কলমে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। তার মানে কি, একটা সম্পত্তির আয়ুষ্কাল বা মেয়াদ থাকে 10 বছর, 10 বছরের বেশি তো ব্যবহার করা ঠিক হবে না। কোনো সম্পত্তি বা কোনো বিল্ডিং এর যে নির্দিষ্ট বছর থাকে, সেই বছরের পরে যদি আপনি ইউজ করেন, ওটা ওটা আপনার নামে কিন্তু কেস হয়ে যাবে। কেস হতে পারে, কেউ যদি কেস করে, কারণ কি, আপনি এটা পরিত্যক্ত, ঠিক আছে, এটা এক্সপায়ার ডেট আপনি ইউজ করছেন, ঠিক আছে, এটা কিন্তু কেস হয়। যেহেতু আমাদের দেশে এগুলো ফলো করা হয় না, কিন্তু উন্নত অনেক দেশে এইগুলো আপনার অ্যাপ্লাই আছে, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। তো যাই হোক, তো আমরা দেখো, আমরা হচ্ছে সম্পত্তিটা এইভাবে যে কয় বছর তার মেয়াদ থাকবে বা আয়ুষ্কাল থাকবে, সেই কয় বছর আমরা একটা নির্দিষ্ট পরিমাণে অবশ্যই কেটে কেটে আমরা রাখি, ঠিক আছে, এইভাবে একটা সম্পত্তিকে আমরা জিরো করে ফেলি, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে আপনি কেন এটা করা হয়? এটা করা হয় কি, যে কোম্পানিকে প্রোটেক্ট করার জন্য, ইনস্ট্যান্টলি এক্সপেন্স বা আপনার কোম্পানির খরচকে রিকভার করার জন্য। যেমন মনে করেন যে আপনি ওই যে প্রত্যেক বছর একটা পরিমাণ টাকা আপনি কি ফান্ডে জমা রেখেছেন, যে 1 বছর পার হয়েছে, 10,000 টাকা আপনি সরিয়ে রেখেছেন, 2 বছর পার হয়েছে, তাহলে মোট 20,000 টাকা আপনি একটা ফান্ডে জমা করেছেন, খরচ হিসেবে দেখাতে হয় কিন্তু এটা। তৃতীয় বছর গিয়েছে, আপনি দেখালো 30,000 টাকা আপনি ফান্ডে সরিয়ে রেখেছেন, চতুর্থ বছরে আপনি 40,000 টাকা সরিয়ে রেখেছেন, পঞ্চম বছরে 50,000 টাকা, ষষ্ঠ বছরে 60, সপ্তম বছরে 70,000 টাকা, অষ্টম বছরে 80,000 টাকা, নবম বছরে 90,000 টাকা, দশম বছরের 1 লক্ষ টাকা। এই যে আপনি যে 1 লক্ষ টাকা ক্রয় করেছেন, 1 লক্ষ টাকা আপনি একটা ফান্ডে সরিয়ে রেখেছেন, তার মানে সম্পত্তি 10 বছর পরে জিরো হয়ে গেছে, তার মানে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন, তো এই সম্পত্তি তো আপনি এখন আর ব্যবহার করবেন না, তাহলে কি করবেন? নতুন আর একটা সম্পত্তি আপনি ক্রয় করে নিয়ে আসবেন। তো নতুন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে ওই আপনার 1 লক্ষ টাকা তো আপনার প্রয়োজন হবে, বা তারও বেশি প্রয়োজন হবে। তো ইনস্ট্যান্টলি একটা কোম্পানির একটা প্রভাব পড়ে, তাই না? কোম্পানির অনেক টাকা চলে যায় কোম্পানির কাছ থেকে একটা সম্পত্তি ক্রয় করার জন্য। তো এই প্রভাবটা বা কমানোর জন্য, যাতে কোম্পানির কোনো বুঝতে না পারে বা তার কোনো প্রভাব না পড়ে, এই জন্য আপনি যে প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট টাকা ছড়িয়ে রাখেন, ফান্ড তৈরি করেন, ওই ফান্ড থেকে আপনি আর একটা সম্পত্তি ক্রয় করে আনতে পারবেন। তাহলে আপনার কোম্পানির যে মূল ক্যাপিটাল থাকে, যে মূল ফাইন্যান্স থাকে, তার উপরে কোনো প্রভাব বিস্তার করে না, কারণ এটা আপনি ফান্ড ক্রিয়েট করে রাখেন, ওই ফান্ড আপনি ইউজ করে আরেকটা সম্পত্তি ক্রয় করেন। তো এই জন্য যে কোম্পানির যে প্রভাব বিস্তার করে ইনস্ট্যান্টলি, সেই প্রভাবকে রোধ করার জন্য, বা কোম্পানির যে প্রেসারে পড়তে পারে এককালীন অনেকগুলো টাকা ব্যয় ইনভেস্ট করার ক্ষেত্রে, সেই প্রেসার থেকে মুক্ত রাখার জন্য এই অবস্থায় সিস্টেমটা চালু করা হয়। এটা বাংলাদেশ সংবিধানও বলা আছে, বা আছে বাংলাদেশ যে অ্যাকাউন্টিং এর যে গাইডলাইন আছে, সেখানে বলা আছে 16 গাইডলাইন 16-এ ডিটেলস বলা আছে যে স্থায়ী, স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে অবশ্যই ডেপ্রিসিয়েশন পলিসিতে আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি ডেপ্রিসিয়েশন মেনটেন না করেন, তাহলে আপনার নীতিগত বৈধতা পাবে না এই সম্পত্তি ব্যবহার করার ক্ষেত্রে বা এই কোম্পানিতে এই সম্পত্তি ইউজ করার ক্ষেত্রে। এটা ক্লিয়ারলি বলা আছে যে আর্টিকেল 16 অ্যাকাউন্টিং গাইডলাইন। তো আমার কথা আপনি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিনা আমি? বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, একজন ক্লিয়ার। আমাকে একজন একটু বলেন তো দেখি, যে কেন অবশ্যই ধার্য করা হয়? হয় উই মেনটেন এ ডেপ্রিসিয়েশন অফ এ ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেট। বলেন।
বুঝতে পারছেন নাই তো? স্যার বুঝতে কেন পারছি স্যার। ডেপ্রিসিয়েশন মেনটেন করা হয়? হ্যাঁ, কেন? স্যার ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কোনো ল্যান্ড বা জমির ক্ষেত্রে যদি আপনি কোনো আমি বা সম্পত্তি, জমি না, কোনো সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, ট্যানজিবল এবং ইনট্যানজিবল অ্যাসেট ক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি। হ্যাঁ, কোনো সম্পত্তির উপরে যদি আহ, কোনো বড় রকমের এগ্রিমেন্ট 10 বছর বা কোনো এগ্রিমেন্ট করা হয়, সেক্ষেত্রে প্রতি বছরে যদি আমরা 1 লক্ষ টাকা এগ্রিমেন্ট করি, সেক্ষেত্রে প্রতি বছরে কিছু অপচয় বা ডেপ্রিসিয়েশন এর জন্য আহ, ক্লিয়ার না, ক্লিয়ার না, স্যার আমি আমি কিন্তু বলতেছি স্যার, স্যার আমি বলেন, বলতেছি আপনি একটা বলেন। হচ্ছে যখন একটা কোম্পানির জন্য মানে আমরা সম্পদ ক্রয় করব, তো সেটা তো একটা আয়ুষ্কাল থাকে। আমি মিনিমাম ধরে নিলাম 5 বছরে এই সম্পদটা ব্যবহার করতে পারবো বা 10 বছর। তো যত টাকা দিয়ে আমি ওই সম্পদটা ক্রয় করব, তো তত বছর দিয়ে আমি ভাগ করব। ভাগ করলে দেখা গেছে প্রতি বছর 10,000 টাকা বা 5,000 টাকা আমার অবচয় হিসেবে আমি ধরে রাখি, যে আমি 10 বছর পরে 1 লাখ টাকা আমার আহ, শেষ হয়ে যাবে। মানে প্রতি বছর আমি 10,000 টাকা করে অবচয় হিসেবে রেখে দিলাম, যাতে 10 বছর আয়ুষ্কাল সম্পদের শেষ হওয়ার পরে তখন তো আবার এই সম্পদটা আবার কোম্পানির জন্য আবার ক্রয় করা লাগবে। তখন যাতে ইনস্ট্যান্ট কোম্পানির উপর কোনো প্রভাব না পড়ে, ওই যে আমি প্রতি বছর 10,000 করে রেখে দিচ্ছি একটা ফান্ডে, ওই টাকাটা তখন একসাথে আমি কাজে লাগাবো, মানে আবার সম্পদটা ক্রয় করার ক্ষেত্রে ওই অবচয়ের টাকাটা লাগবে। মানে আমাদের প্রভাবটা পড়বে না, আমরা বুঝতে পারবো না যে আমাদের একটা জি জি সম্পা জি জি, একটা কোনো নগদ টাকা কোম্পানির চলে উপরে গেছে। তখন কোনো প্রভাব পড়বে না। জি। হ্যাঁ, এই জন্য ডেপ্রিসিয়েশন ইজ দা নন ক্যাশ প্রসেস অফ অ্যালোকেশন। ঠিক আছে? ডেপ্রিসিয়েশনটা দেখে মনে হয় একটা খরচ, কিন্তু আসলে এটা কোনো একটা খরচ না, এটা একটা ফান্ড ক্রিয়েট করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা ডেপ্রিসিয়েশন একটা মনে হয় একটা খরচ, কিন্তু আসলে এটা খরচ না। যে ডেপ্রিসিয়েশন নামে একটা ফান্ড ক্রিয়েট করে ফান্ডে জমা রাখা হয়। আচ্ছা, তাহলে এখন দেখেন, যে ফান্ডে আমরা টাকা রাখি ডেপ্রিসিয়েশন, ওই ফান্ডে 10 বছর বা 5 বছর আমরা যে ফান্ডে জমা করি, ওই জমা করা ফান্ডকে একটা নাম আছে, সে নাম হচ্ছে কি, কে বলতে পারো না ফান্ডের নাম কি? ফান্ডের নাম কি? মানে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন কেটে কেটে যে ফান্ড তৈরি করি, ওই ফান্ডের নামটা কি? একজন বলেন তো। অবশয় সঞ্চিতি। অবশয়, হ্যাঁ, অবচয় অবচয় সঞ্চিতি, জি স্যার। অবশয় সঞ্চিতি। এই অবশয় সঞ্চিতিকে ইংলিশে বলা হয় অ্যাকুমুলেশন ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেশন ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেশন শব্দের অর্থ পুঞ্জীভূত, মানে জমা করা হয় অনেক দিন ধরে বা অনেক বছর ধরে। আর অবচয় মানে আমরা প্রত্যেক বছরে যে ফ্লোটা বা সিস্টেমটা চালু করি, এটাকে বলা হয়। তাহলে অবচয়টা কি, আমরা মোটামুটি একটা কনসেপ্টটা ক্লিয়ার করেছি। তো অবচয়টা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, ডি প্লাস প্রেসিয়েশন। ডি শব্দের অর্থ লেস, আর প্রেসিয়েশন মানে তো মূল্যায়ন করা, ভ্যালুয়েশন করা। তো ডেপ্রিসিয়েশন মিনস লেস ভ্যালুয়েশন বা কম মূল্যায়ন করা, অর্থাৎ প্রত্যেক বছরে কেটে কেটে কম মূল্যায়ন করা হয়। ঠিক আছে? এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয় যে ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ অ্যালোকেশন প্রসেস দ্যাট ইজ চার্জ অন ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেট, যেটা স্থাবর এবং অস্থাবর সম্পদের উপরে চার্জ করা হয়। ঠিক আছে? ওকে, তো মোটামুটি আমরা ডেপ্রিসিয়েশন সম্পর্কে আমরা আহ, কিছু কথা বলার চেষ্টা করেছি। অনেক কথা বলা যায়, কিন্তু এত আমাদের সময় নাই। তো আমরা একটা ফর্মাল ডেফিনেশনে চলে আসি যে ডেপ্রিসিয়েশনের ডেফিনেশনটা কি। দেখেন, এখানে একটা ট্র্যাক দেওয়া আছে, অটোমেশন প্রক্রিয়ায় তারা ওঠানামা করে। তো এই মাধ্যমে একটা অবস্থায় দেখানো হয়েছে, দেখেন, an accounting method used to allocate the cost of tangible or physical asset over its useful life। অর্থাৎ একটা সম্পত্তির যে ইউজফুল ব্যবহারিক আয়ুষ্কাল থাকে, তার উপরে একটা সম্পত্তির একটা কস্টকে অ্যালোকেট করা হয়, যেটা আমি আগে বলেছি, কস্টকে অ্যালোকেশন করা হয় প্রত্যেক বছর বছর অ্যালোকেশন করা হয়। কেন অ্যালোকেশন করা হয় আমি তার ব্যাখ্যাটা দিয়েছি, একজন ভালোভাবে বলেছে। তো আরো একটু বড় ডেফিনেশন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টিং। এখানে বলা আছে কি, ডেপ্রিসিয়েশন ইজ এ মেজার অফ ওয়ারিং আউট, মানে ব্যবহারের মাধ্যমে বা ব্যবহারজনিত পরিমাপ করা হয়। কনজাম্পশন অর লস ইন ভ্যালু অফ অ্যাসেট, অর্থাৎ একটা ভ্যালুর যে মূল্যটা লস হয় বা যে মূল্যটা কম করে দেখানো হয়, যে মূল্যটা কেটে রাখা হয়,
সেটাকে বোঝানো হয়েছে। দ্যাট আর ডেপ্রিসিয়েবল, যেটা অবচয়যোগ্য, ডিউ টু ইজ কারণ, ব্যবহারজনিত কারণ হতে পারে, টাইম পিরিয়ডের কারণে হতে পারে, আর অবসোলেন্সেস কারণে হতে পারে। অর্থাৎ ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন তিনটা কারণ হতে পারে। কতটি কারণ? তিনটি কারণ। একটি হলো ইউজ, মানে ব্যবহারজনিত কারণে, যে আপনি একটা জিনিস ব্যবহার করছেন, তো প্রতিদিন যদি একটা মেশিন ব্যবহার করা হয়, তার তো কিছু না কিছু তো লস হয়। ঠিক আছে, এই জন্য একটা ডেপ্রিসিয়েশন হতে পারে। টাইম পিরিয়ড, সময় অতিবাহিত কারণে আপনার একটা জিনিস ডেপ্রিসিয়েশন হতে পারে, সময় অতিক্রান্ত, যে 1 বছর বা 2 বছর বা 3 বছর যত সময় যাবে তার ভ্যালুটা তত কমে যেতে পারে। এটাকে বলে টাইম পিরিয়ড লস। ওকে। আর এটা হচ্ছে অবসোলেন্সেস। অবসোলেন্সেসটা কি? যে আপনার আছে অপ্রচলন, অর্থাৎ অপ্রচলন শব্দের তো আরো ভালো বাংলা বলা যায় যে আপনার যে তার একটা কি বলা যায়, আমি একটি উদাহরণ দিই। মনে করেন অবসোলেন্সেস মানে সেকেলে, যেটার আমরা স্যার ইংলিশে যেটাকে বলি ওল্ড মডেল আর কি ওটা। ওল্ড মডেল। তার মানে কি যে আহ, অপ্রচলন, অর্থাৎ মনে করেন আপনি আজ থেকে 5 বছর আগে 1 লক্ষ পিস টি শার্ট তৈরি করেছেন, 1 লক্ষ পিস টি শার্ট। তো দেখা গেল 5 বছরে 1 লক্ষ টি শার্ট আপনার ব্যবহার হয় না, ওখান থেকে 20,000 টি শার্ট রয়ে গেছে। তো 5 বছর পরে আপনি এসে দেখছেন না এই টি শার্ট আর চলে না, কারণ মডেল এখন এই মডেল আর মানুষ পছন্দ করে না। তো তখন ওটা আপনার বাতিল হয়ে গেল, মানে অবসোলেন্সেস হয়ে গেল, মানে অকেজো হয়ে গেল, অপ্রচলন। বা মডেলটা আপনার বাজারে আরো নতুন মডেল এসেছে। যেমন দেখেন আজ থেকে 5 বছর বা 7 বছর আগে মোবাইল, নোকিয়ার যে মডেলটা ছিল, আপনারা কি ইউজ করছেন? নোকিয়ার যে মডেলটা ছিল, যে ছোট মডেল, ওটা কি ছিল যেন, ওই মডেলটার নাম কি ছিল? স্যার নোকিয়া 1100। নোকিয়া 1100। 1100, 1100, দেখেন, 1200 এগুলা। হ্যাঁ ওই স্যার আম ওই পাড়ে খাওয়া যায় তো। ওকে। দেখেন ওই সময় যদি আপনারা 2 লক্ষ পিস বা 3 লক্ষ পিস নোকিয়া 1100 পিস যদি আপনি সংগ্রহ করে রাখতেন বা ক্রয় করে রাখতেন একসাথে, যে আপনি 10 বছর ধরে বিক্রি করবেন, তো 3 বছরের মাথায় দেখা গেল আরো নতুন নতুন মডেল মোবাইল চলে এসেছে। যে আপনার গ্যালাক্সি ট্যালাক্সি, তারপরে ওই যে রিয়েলমি টেলমি যে আছে না, আরো অনেক মডেল চলে আসছে। তো ওই মডেল আর মানুষ পছন্দ ইউজ করে না, নতুন মডেল ইউজ করে। তাহলে দেখেন আপনি দেখলেন 5 বছর পরে আপনার মাত্র ব্যবহার হয়েছে 50,000 পিস মোবাইল, আর 50,000 পিস ব্যবহার হলো, ওটা আপনার আর মডেলটা বাজারে কাটছে না বা মডেলটা বাজারে চলছে না, ওটা আপনার পুরাতন হয়ে গেছে। ওই পুরাতনের জন্য আপনি ফেলে রেখেছেন, ওটাকে বলে অবসোলেন্সেস, মানে অকেজো। বা মডেলটা মডেল টেকনোলজির কারণে বা চেঞ্জেবল কারণে আপনার অবসোলেন্স হয়েছে। ডিউ টু নিউ টেকনোলজি, এখান থেকে আছে ডিউ টু নিউ টেকনোলজি, যে নতুন নতুন টেকনোলজির কারণে আপনার অবসোলেন্সেস হয়েছে। এখানেও কিন্তু এমসিকিউ কোশ্চেনে আপনার এখানে মানে এমসিকিউ কোশ্চেন আপনাকে পাজেল করা হবে। হ্যাঁ, যে মডেল পরিবর্তনের কারণে কোন ধরনের অবস্থা হয়ে থাকে, টাইম পিরিয়ড, টাইম কনজাম্পশন, না ইউজেস, না আপনার অবসোলেন্সেস, আপনাকে কিন্তু পাজেলে ফেলে ফেলে দেওয়া হবে এইসব জায়গা থেকে এমসিকিউ কোশ্চেন করে। এই জন্য আপনার মূল থিমটা বুঝতে হবে। এন্ড মার্কেট চেঞ্জ আর নিউ টেকনোলজির কারণে আপনার অবসোলেন্সটা হয়ে থাকে। তাহলে বলা হয় যে অপচয় সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইউজ, ব্যবহারের জনিত কারণ হতে পারে, আপনি যত ব্যবহার করবেন আপনার মেশিনটা তত ক্ষয় হতে থাকবে। আর টাইম পিরিয়ড, যত দিন ব্যবহার করবেন তত সময়ের উপর নির্ভর করে আপনার এটা ব্যবহার ক্ষয় হতে ক্ষয় হয়ে থাকে। হ্যাঁ, টাইম পিরিয়ড, টাইম পার হলেই আপনার ক্ষয় হতে থাকবে। ঠিক আছে। আর আর একটা আছে অবসোলেন্সেস। আর অবসোলেন্সেসটা হয় কি 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 কারণে? নিউ টেকনোলজি, নিউ টেকনোলজি আর মার্কেট চেঞ্জ, এই দুটি কারণে। তারপরে আরো বলা আছে, দেখেন ডেপ্রিসিয়েশন ইজ অ্যালোকেটেড ইন অর্ডার টু চার্জ সাম অ্যামাউন্ট অফ মানি অ্যাজ ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট ইন ইচ অ্যাকাউন্টিং পিরিয়ড ডিউরিং দ্য এক্সপেক্টেড ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসেটের তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেই মেয়াদের উপরে নির্ভর করে এই ডেপ্রিসিয়েশনটা চার্জ করা হয়। তো এইটা ছিল আমাদের ডেপ্রিসিয়েশনের একটা মূল কনসেপ্ট, আমরা আপনাদের সাথে এখানে আলোচনা করেছি। এখন দেখি আমাদের পরবর্তী কোশ্চেনে কি আসতে পারে। কজেস ফর ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের কারণ কি 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 কারণে ডেপ্রিসিয়েশন হতে পারে, অপচয় হতে পারে। বা আমরা এখানে দুইটি কারণ, ইন্টারনাল কজেস আর এক্সটার্নাল কজেস। ইন্টারনাল কারণ কি? ওয়ার অ্যান্ড টিয়ার, মানে ব্যবহার করার কারণে, এক্সজশন, ডেপ্লেশন আর ডিটেরিওরেশন।
ডেপ্লেশন, ডিটারোরেশন, এক্সোশন, আরেকটা আছে ওয়্যার অ্যান্ড টিয়ার। অর্থাৎ এখানে ইন্টারনাল কারণ, অর্থাৎ ইন্টারনাল কারণে এই অবস্থাগুলো হয়ে থাকে। যেমন ওয়্যার অ্যান্ড টিয়ার, আপনি যত ব্যবহার মানে ব্যবহারজনিত কারণে যত ব্যবহার করবেন আপনার মডেলটা তত দাম কমে যাবে। ঠিক আছে, এই জন্য অবস্থায় হতে পারে। এক, এক্সোশন, এক্সোশন মানে নিষ্কাশন। যেমন খনিজ পদার্থ যখন আপনারা উত্তোলন করেন, যত উত্তোলন করেন আপনার তত খরচ হয়। যে কোনো সম্পদ যখন খনি থেকে উত্তোলন করা হয় তখন আপনার তত ক্ষতি হয় বা তত আপনার লস হয়। এই জনিত কারণে, এক্সজশনের কারণে আপনার এই অবস্থায় হতে পারে। ডেপ্লেশন, ডেপ্লেশন, ডেপ্লেশনটা কি? যে সম্পত্তি গুলো আপনি দেখা যায় না সেই সম্পত্তি গুলিকে যে ধরনের অবস্থায় করা হয় তাকে ডেপ্লেশন। ডিটারিওরেশন, ডিটারিওরেশন মানে নির্ণয়ের কারণে, যে কোন সময় কোন মূল্য আপনি ধার্য করলেন তার উপরে আপনার ডেপ্রিসিয়েশন হয়ে থাকে। এইগুলো হচ্ছে আপনার ইন্টারনাল। আর এক্সটার্নাল কি কি? ইনফ্লেশন অফ টাইম, টাইম ইনফ্লেশনের কারণে বা টাইম অতিবাহিত কারণে। অবসোলেন্সেস, অবসোলেন্সেস মানে অকেজো, অকেজোর কারণে। ওয়েদার আর ন্যাচারাল কালামিটি, আবহাওয়া এবং প্রকৃতির বিপর্যয়ের কারণে আপনার অবশ্যই হতে পারে। তারপরে পার্মানেন্ট ফল ইন মার্কেট ভ্যালু অফ অ্যাসেট, একটা অ্যাসেটের যখন মার্কেট ভ্যালু পার্মানেন্ট ভাবে ফল হয় তখন আপনার এই ডেপ্রিসিয়েশন হতে পারে। এক্সটার্নাল ডেপ্রিসিয়েশন। তো ইন্টারনাল ডেপ্রিসিয়েশন আর এক্সটার্নাল ডেপ্রিসিয়েশন থেকে কোশ্চেন আসবে, এমসিকিউ কোশ্চেন, যেখান থেকে যে কোনো একটু দেওয়া হবে যে এটা কি ইন্টারনাল ডেপ্রিসিয়েশন না এক্সটার্নাল ডেপ্রিসিয়েশন, আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো ডেপ্রিসিয়েশনের কারণগুলো আমরা এখানে দেখেছি। ডেপ্রিসিয়েশন আরো কিছু এখানে সংজ্ঞায়িত দেওয়া হয়েছে, যেমন depreciation refer to allocation of cost of asset over time, অর্থাৎ সময়ের উপর নির্ভর করে এই অ্যাসেটের যে মূল্যটা অ্যালোকেশন করা হয় তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ইট ইজ এ নন ক্যাশ এক্সপেন্স, এটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। এটা এটা প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট চার্জ করে রাখা হয়, কিন্তু ক্যাশে না, ক্যাশ ভিত্তিক নয়, আপনার খাতা কলমে রাখা হয়। ঠিক আছে, খাতা কলমে রাখা হয়। ক্যাপিটালাইজ কস্ট অফ অ্যান অ্যাসেট ইজ অ্যালোকেটেড থ্রু দ্য ডেপ্রিসিয়েশন। ক্যাপিটালাইজ মানে যে মূল্যটা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ক্যাপিটালাইজ কস্ট। ঠিক আছে, বা বৃহৎ কস্ট যেটাকে বলা হয়। ডেপ্রিসিয়েশন আপনার অনেক প্রকারে আছে, কয়েক প্রকারে আমি এখানে আলোচনা করব বা ম্যাথমেটিক্যাল অঙ্ক সলিউশন করব। তার ভিতরে এক স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন, অ্যাক্সেলারেট ডেপ্রিসিয়েশন, ডবল ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন, ইউনিট অফ প্রোডাকশন মেথড ডেপ্রিসিয়েশন। 1 2 3 4 এই 4 প্রকার। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, এই 5 প্রকারের ডেপ্রিসিয়েশনের মাধ্যমে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো এখানে দেখেন আপনার ডেপ্রিসিয়েশন আপনার এখানে 4 প্রকার দেওয়া আছে, আরেক প্রকার কিন্তু দেওয়া নেই, এটা আমরা সলিউশন করবো তারপরেও। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটা হচ্ছে সরল রৈখিক, অর্থাৎ সাধারণ সহজ সরল ভাবে যে যে ডেপ্রিসিয়েশনটা করা হয়। যেমন এখানে কিভাবে করা হয়? অরিজিনাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। স্যালভেজ ভ্যালু মানে ভগ্নাশেষ মূল্য। একটা সম্পদ মনে করেন 10 বছর ইউজ করবেন, 10 বছর ইউজ করার পরে যে মূল্যটা অবশিষ্ট থাকে তাকে বলে স্যালভেজ ভ্যালু। আর ইউজফুল লাইফ, আপনি যতকাল ইউজ করবেন বা যতদিন আপনার লেখা থাকে যে এক্সপায়ার ডেট, ঠিক আছে, ওই এক্সপায়ার ডেটটাকে আপনার ইউজফুল লাইফ, যতদিন আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশনটা কিভাবে আমরা নির্ধারণ করি? অরিজিনাল কস্ট অফ অ্যাসেট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ ফর্মুলা। ঠিক আছে, এইভাবে আমরা স্ট্রেট লাইন মেথডে ম্যাথমেটিক্যাল সলভ করি ডেপ্রিসিয়েশন কিভাবে চার্জ করতে হয়। 2 নাম্বার অ্যাক্সেলারেট মেথড, অর্থাৎ দ্রুত গতিতে অবস্থায় ধার্যন করা, দ্রুত গতি। যেমন বলা হয় মোর ডেপ্রিসিয়েশন ইজ রিপোর্টেড, দেখেন খুব বেশি পরিমাণে অবস্থায় ধার্যন করা হয় এই নীতিতে। ইনিশিয়াল ইয়ার অফ দ্য লাইফ অফ দ্য অ্যাসেট লেস দ্য লেটার ইয়ার্স, অর্থাৎ বলা হয়েছে প্রথম বছরে অবসরের পরিমাণটা বেশি দেখানো হয়, সেকেন্ড বছর অবস্থায় পরিমাণটা কম দেখানো হয় তুলনামূলকভাবে প্রথম ইয়ার থেকে। এইভাবে যে ডেপ্রিসিয়েশনটা ধার্য করা হয় তাকে বলা হয় অ্যাক্সিলারেটেড মেথড। দেখেন এই মেথডটা কেমন? মনে করেন আপনি একটা সম্পত্তির 10 বছর তার আয়ুষ্কাল আছে, 1 লক্ষ টাকাতে ক্রয় করেছেন, তাহলে 10 বছর ব্যবহার করতে পারবেন, 1 লক্ষ টাকা ক্রয় করেছেন, তাহলে প্রত্যেক বছর অবশ্যই হবে কত? 10,000 টাকা। আপনি প্রথম বছরে 10,000 টাকা আপনি
অবশ্যই করেছেন, ঠিক আছে, অবশ্যই হিসেবে রেখে দিয়েছেন। তাহলে বাকি থাকে কত আর? 90,000। 90,000। 90,000 টাকা। তাহলে প্রথম বছর আপনার অবশ্যই হয়েছে কত টাকা? 10,000 টাকা, কারণ 10 বছরে। তাহলে দ্বিতীয় বছরে যখন অবশ্যই করবেন, তাহলে 90,000 টাকাকে আপনি আবার 10 দিয়ে ভাগ করবেন, তাহলে কত টাকা হবে দ্বিতীয় বছরে? 9,000 টাকা। 9,000 টাকা। তাহলে প্রথম বছরে অবশ্যই 10,000, দ্বিতীয় বছরে 9,000 টাকা। তাহলে তৃতীয় বছরে যখন আসবেন তখন সম্পদের মূল্য অবশ্যই থাকবে কত আর? 8,000। 80,000। 80,000 টাকা। 80,000। তাহলে 80,000 বছর, তাহলে 80,000কে আপনি ভাগ দিবেন, তাহলে কত টাকা হয়? 10 দিয়ে 8,000 করবে। 8,000। তাহলে দেখেন প্রথম বছরে 10,000, তারপর বছর 9,000, তার পরবর্তী বছর 8,000। তাহলে প্রত্যেক প্রথম বছরে বেশি আর তার পরবর্তী বছরগুলো কম, তাই না? এই পদ্ধতিতে যে ডেপ্রিসিয়েশনটা করা তাকে বলা হয় অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন। এখানে সেই কথাটা বলা হয়েছে যে the more depreciation is reported in the initial year, অর্থাৎ প্রাথমিক বছরের মোট ডেপ্রিসিয়েশনটা দেখানো হয় of the life of the asset and less than the later year, পরবর্তী বছরগুলো কম দেখানো হয়। এই পদ্ধতিকে বলা হয় অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড, ঠিক আছে। তাহলে প্রথমেটা হয়েছে কি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড, সেকেন্ডটা হয়েছে অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড, থার্ডটা কি বলা হয়েছে ডবল ডিক্লাইনিং ডেপ্রিসিয়েশন, অর্থাৎ অ্যাক্সেলারেটেড মেথডকে দ্বিগুণ হারে অবশ্যই করাকে বলা হয় ডবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ফর্মুলাটা কি? ডিডিবি ডেপ্রিসিয়েশন ইজ ইকাল টু, অর্থাৎ ডবল ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন ইজ ইকাল টু 2 ডিভাইডেড depreciable life in the year into 100 into book value at the beginning of the period, অর্থাৎ একটা সম্পত্তির প্রথমে যে মূল থাকে গুণ আর ডেপ্রিসিয়েবল, অর্থাৎ যে সম্পত্তিতে আপনার ডেপ্রিসিয়েশন করবে সেটি ডিভাইডেড 2, ঠিক আছে। আমরা যখন ম্যাথমেটিক্যালি সলভ করতে আসবো তখন আরো প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। জাস্ট ফর্মুলাটা একটু দেখে রাখেন, ওকে। কারণটা কি ইউনিট আর প্রোডাকশন মেথড, ইউনিট আর প্রোডাকশন মেথডের ফর্মুলাটা কি? অরিজিনাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ ইন নাম্বার অফ ইউনিট ইনটু নাম্বার ইউনিট অফ দ্য ইয়ার, অর্থাৎ এটা হচ্ছে এমন, মনে করেন যে আপনি একটা মেশিন ক্রয় করেছেন, ওই মেশিনটা কত হাজার পিস পণ্য তৈরি করবে সেটা দ্বারা ভাগ দিতে হয়। ইয়ারলি বা প্রত্যেক বছরে কত হাজার ইউনিট তারা তৈরি করে সেটা দ্বারা গুণ দিতে হয়। আর ইউজফুল লাইফ দিয়ে আয়ুষ্কালে ভাগ দিতে হয়। এইটা সে কথাটা বলা হয়েছে ইউনিট বা প্রোডাকশন মেথড, যে কিভাবে অরিজিনাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, অর্থাৎ অরিজিনাল কস্ট থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করতে হয় আর ভাগ দিতে হবে কি নাম্বার অফ দ্য ইউনিট, লাইফ ইন নাম্বার অফ ইউনিট, অর্থাৎ তার লাইফে কত হাজার ইউনিট উৎপাদন করবে সেটা দ্বারা ভাগ দিতে হয়। আর গুণ করতে হয় নাম্বার অফ দ্য ইউনিটস ইন দ্য ইয়ার, আর নির্দিষ্ট বছরে কত ইউনিট তারা উৎপাদন করে সেটা দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে। এটি হচ্ছে ইউনিট বা প্রোডাকশন মেথড। আপনি ফর্মুলাটা দেখে রাখেন, আমরা যখন ম্যাথ সলভ করতে আসবো তখন আমাদের কাজে আসবে। আরেকটি মেথড এখানে দেওয়া আছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডটা, এই মেথডটাকে বলা হয় অ্যাক্সেলারেটেড মেথড। অ্যাক্সেলারেটেড মেথডকে অন্যভাবে বলা হয় সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট, ঠিক আছে। এই মেথডের অপর নাম আছে অ্যাক্সেলারেটেড মেথড, ঠিক আছে। আর অ্যাক্সেলারেটেড মেথডটা কি আমি আপনাদের আগেই বলেছি। তো আমরা এই 1 2 3 4 এর 4টা নিয়মে আমরা অঙ্ক সলভ করবো, ঠিক আছে। 4টা মেথডে অঙ্ক সলভ করবো, অর্থাৎ একটা অঙ্ক 4টা রিকোয়ারমেন্টের সলিউশন করবো। একটা অঙ্ক সলিউশন করলে আমরা আশা করি আমাদের এই চ্যাপ্টার আমাদের ক্লোজ হবে, ঠিক আছে। তাহলে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝেছেন কিনা, বুঝেছেন? জি স্যার। ওকে, আমরা নেক্সট স্লাইড আসি। ডেপ্রিসিয়েশন ফর্মুলা, এখানে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা দেওয়া আছে দেখেন। স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথডটা কিভাবে আমরা অ্যামাউন্টটা বের করি? অ্যাসেট কস্ট মানে অরিজিনাল অফ অ্যাসেট কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু মিন্স স্যালভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু মিন্স স্যালভেজ ভ্যালু, ভগ্নাংশের মূল্য সেম। তাহলে
স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করার ফর্মুলা অ্যাসেট কস্ট অথবা অরিজিনাল কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু অথবা স্যালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট। ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট একটা সম্পদের আয়ুষ্কাল বা একটা সম্পদের মেয়াদকাল। ঠিক আছে, ওকে। ইউনিট অফ প্রোডাকশন মেথড, ইউনিট অফ প্রোডাকশন মেথডের ফর্মুলাটা কি? অরিজিনাল কস্ট অফ অ্যাসেট বা অ্যাসেট কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু অথবা স্যালভেজ ভ্যালু। এই স্যালভেজ ভ্যালুটা কিন্তু মাইনাস করতে হয়, ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড লাইফ টাইম প্রোডাকশন, ও যে আগে বলেছে যে তার লাইফে কতটুকু প্রোডাকশন করবে তাহা দ্বারা ভাগ দিতে হয় ইনটু ইউনিট প্রডিউস, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে কতটুকু সে উৎপাদন করতে পারে সেগুলো দ্বারা ভাগ গুণ করতে হয়। এটা ছিল ইউনিট অফ প্রোডাকশন মেথডের ফর্মুলা। আর হচ্ছে ডবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ফর্মুলাটা কি? 2 ইন্টু অ্যাসেট কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডিভাইডেড ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট। অ্যাসেটটা আউটকাল। দেখেন এখানে একটি কথা আপনারা মনে রাখতে হবে, দেখেন এখানে মাইনাস করা হয়েছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আর এখানে মাইনাস করা হয়েছিল কি রেসিডুয়াল ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু অর্থাৎ ভগ্নাশেষ মূল্য, ভগ্নাশেষ মূল্য। এই রেসিডুয়াল ভ্যালুকে অন্য নামে বলা হয় স্যালভেজ ভ্যালু। তাহলে দেখেন দুইটা নিয়মে স্যালভেজ ভ্যালু মাইনাস করা হয়েছে বা রেসিডুয়াল ভ্যালু মাইনাস করা হয়েছে, আর একটি নিয়মে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু স্যালভেজ ভ্যালু মাইনাস করা হয় না। এখানে একটা এমসিকিউ কোশ্চেন আছে প্রায়, যে ডবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের স্যালভেজ ভ্যালু ডিডাক্ট করা হয় না ডিডাক্ট করা হয় না? ডিডাক্ট করা হয় না, ঠিক আছে। তো এখানে আমাদের আরেকটি আছে অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড অথবা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। আমরা যখন ম্যাথ সলিউশন করবো ওই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। তো আপনারা এখন এই এতটুকু আপনারা মুখস্থ করেন এখন, যে স্ট্রেট লাইন মেথডের ফর্মুলাটা কি, ইউনিট অফ প্রোডাকশন মেথডের ফর্মুলাটা কি, আর ডবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের ফর্মুলাটা কি।